সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে। আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে, শুনবো তার জীবনের কিছু গল্প। আপু, আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপু, আপনার নামটা একটু যদি বলেন। ভাইয়া আমার নাম সুমি। সুমি আপা। সুমি আপার সংসারে কে কে আছে? আমার সংসারে এক ছেলে এক মেয়ে, আর আমার হাজবেন্ড আর আমি। এক ছেলে এক মেয়ে, হাজবেন্ড আর আপনি। হ্যাঁ। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? আমার দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। ঢাকা আসছেন কত সালে? ঢাকা আসছি 2007 সালে। 2007 সালে। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? ভাইয়া তখন আমার বয়স মানে 16-17 এরকম হবে। তো দেশের মানুষ তো বুঝতে নেই, মা বাবা ঠিক মতো বয়স বলতে পারে না, আর আমিও সঠিক বলতে পারছি কিনা আমি জানি না। আচ্ছা, পড়ালেখা কি করেছেন আপনি? পড়ালেখা ভাইয়া আমি সত্য কথাই বলবো, কিন্তু আমার বাবা মায়ের আর্থিক অবস্থা, ব্রেনটা ভালোই ছিল, কিন্তু বাবা মায়ের আর্থিক অবস্থার জন্য আমি একটুকু পড়ালেখা করি নাই। তারপর আমি যতটুকু পারি আমার মেয়ের জন্য আমি পারি। আমার মেয়ের পড়াশোনা করাইছি, তো মেয়ে আমার মানে নাম লেখানো, একটু ঠিকানা ঠিকানা মানে ওর কাছ থেকে এগুলো শিখছি। তার মানে মেয়ের কাছ থেকে আপনি শিখছেন? জি ভাইয়া। আচ্ছা, মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 9 বছর ভাইয়া। 9 বছর। কোন ক্লাসে পড়ে? ও এবছর পড়ে। এখন লকডাউনের জন্য 6 মাস ধরে ওর পড়াশোনা বন্ধ। আর আমি চাইতেছি আর স্কুলে দিব না। এখন মেয়ে মানুষ তো ভাইয়া, আমরা তো মেয়ে মানুষ তো অনেক পাপের বোঝা। এখন চিন্তা করছি মেয়ের মাদ্রাসায় দিব। মাদ্রাসায়? জি। তো আপনি তো 2007 সালে ঢাকা আসছেন। জি। বিয়ে করছেন কত সালে? ওই 2007 সালে আমার বিয়ে হয়েছে। আমি যেদিন দেশের থেকে ঢাকা আসছি তার 3 দিন পরে আমার বিয়ে হয়ে গেছে। কিভাবে বিয়ে হলো? মানে বিয়ে বিয়ে আমার খালুর কাছে আমি আসছিলাম। আমার বাবা মারা গেছে তার 1 মাস পরে আমার খালু দেশে বাড়ি গেছিল। উনি আমার বলছে যে মা, এত কষ্ট করবি কে, তুই তো অনেক কষ্ট করো, ঢাকায় গেলে তোর আমি গার্মেন্টসে ঢুকাই দেবো। উনি আমার এইটা বললা নিয়ে আসছে। তারপরে উনি তো আমার চাকরি দিলই না। তারপরে যে আমার হাজবেন্ডের আম্মু, ওনার একটা বান্ধবী আছে, কিভাবে জানি ওনারা চিনে। পরে আল্লাহ এইভাবে আর কি বিয়েটা আমাদের হয়েছে। আমি চিনি না। ফ্যামিলিগতভাবে হইছে নাকি? জি হ্যাঁ, মানে অল্প ফ্যামিলি নিয়েই বিয়েটা হয়েছে। আচ্ছা, মানে কি ভাই আপনাকে দেখে পছন্দ করে বিয়ে করছে নাকি? না ভাইয়া, আমরা দুজনকে কেউই পছন্দ করি না। মানে আমার ওই আর কি, আমার খালা পছন্দ করছে। আর আমার হাজবেন্ড তো আমার মানে যখন দেখছে তখনই পছন্দ করছে, কিন্তু মানে এইভাবে আর কি বিয়েটা হয়েছে। আমি ওনারা পছন্দ করি নাই। আপনি যখন ঢাকা আসছেন তখন তারা হয়তো ফ্যামিলি দেখে তারা এইভাবে বিয়েটা হয়েছে, কিন্তু দুজনকে পছন্দ হয়ে বিয়েটা হয় নাই। মানে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ না, ওই দিনই দেখা, ওই দিনেই বিয়ে। একদিনই দেখা, একদিনেই বিয়ে। আচ্ছা, তা আপনার মানে কেমন লাগছে যে আপনি গ্রামের থেকে আসলেন, একটা মেয়ে হঠাৎ করে মানে বিয়ে? ভাইয়া এখন ওই যে আমি এত বছর ধরে সংসার করি ভাইয়া, মানে সংসার এখন বিয়ে হয়ে গেছে, মেয়ে মানুষ ভাইয়া, আমরা তো মেয়েরা তো কলঙ্কের বোঝা। এখন যদি ওনার সংসার সাইডে আমি চলে যাই তাহলে মানুষ খারাপ বলবে, আর আমি গ্রামের মেয়ে, তাই আমি এটা চাইতাছি না। এখন আমি 2টা বাচ্চার মা হয়ে গেছি, এখন আর আমি কোথায় যাব? এক হয়েছে আমার বাবা মা অনেক গরিব, তা স্বামী ওর সাথে আমার বিয়ে হয়েছে, ওর অবস্থা খারাপ। তারপরে এখন এগুলা নিয়ে আছে ভাই, মানে দুঃখের কথা বলতে গেলে ভাই এত শেষ নাই। আর কি দুঃখে আছেন আপনি? মানে সংসার জীবনের দুঃখে নাকি আর্থিক দুঃখে আছেন? কি আমি যদি বলেন। একটা মেয়ের, আমরা বাঙালি মেয়ে তো জানি যে তার বিয়ে হলে তার স্বামী তার অলংকার। আর আর্থিক দিয়া বলেন, সংসার দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে ভাইয়া তারপরও অনেক কষ্ট আছে, কিন্তু এইটা বললে আল্লাহ নারাজ হয়। ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে। আল্লাহ নারাজ হয়। তারপরে যাই হোক, আল্লাহ যেভাবে রাখছে, শত কষ্টের মাঝেও যেখানে থাকবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কারণ এই জন্যই বলতে হবে যে মানুষ অনেক সময়, যারা পৃথিবীতে আল্লাহ অনেক ধরনের মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের অনেক
ভেদাভেদ আছে জি এবং মানুষের অনেক শ্রেণী পরিচয় আছে, কেউ জি। বিত্তশালী, কেউ ধনী, কেউ গরিব, কেউ জি জি পথের ভিখারি, কেউ ফুটপাতে দিন কাটায়, কেউ রাস্তায় ডাস্টবিনের থেকে খাবার খেয়ে রাত যাপন করে। এটাই পৃথিবীর বাস্তবতা। জি যেহেতু এই পৃথিবী মানুষের জন্য একটি পরীক্ষা স্বরূপ, তো আপনি মানে আপনার সংসার লাইফে মানুষের জীবনে মানে আল্লাহর সৃষ্টির পরে মানুষের জীবনে কষ্ট দুঃখ বেদনা এটি থাকবে, তারপরেও মানুষ শত মানে আল্লাহর দেওয়া নিয়মের পরেও মানুষ দুঃখ বেদনার কথা মানুষের কাছে প্রকাশ করে। তা আমরা সেই কথাগুলো আসলে জানতে চাই যে আপনি আসলে কি দুঃখে আমাদের ক্যামেরার সামনে আজকে আপনি হাজির হয়েছে। ভাইয়া দুঃখ আমার একটাই, আমি ছোট থেকে অনেক কষ্ট করতেছি, স্বামীর সংসার আইসাও কষ্ট করতেছি। আচ্ছা আপা, তো আমরা আসলে আপনার মানে বর্তমানে আপনি কি কষ্টে আছেন বা আজকে আপনি এই ক্যামেরার সামনে হাজির হয়েছেন, এই কথাগুলো যদি আপনি আমাদেরকে বলেন। এখন তো আমার স্বামীর কাজ নাই, আবার লকডাউন, গাড়ি বন্ধ, এখন অনেক কষ্টে আছি। ছেলে মেয়েরা যে খাবার দিব ওই ওই ক্ষমতাটাও নাই, তারপর আল্লাহ যতটুকু দিচ্ছে যতটুকু খাওয়াইতেছি আল্লাহ দরবারে শুকরিয়া। এখন ভাইয়া সব কষ্ট নিয়েই জীবনযাপন করতেছি আমরা সবাই। আচ্ছা, আপনি আমাদেরকে অফ দ্য রেকর্ডে বলেছেন আপনি আপনার জীবনে যে কষ্টের কথাগুলো আছে সেগুলো আমরা সারা রাত এবং সারা দিন পার করলেও আপনার কথা শেষ হবে না। তো আমাদের যেই দর্শক আছে আমাদের এই চ্যানেলগুলো রীতিমতো ফলো করে, তো আমাদের দর্শকরাও চায় আপনার কষ্টের কথাগুলো শোনার জন্য। তো আপনি যদি না বলেন তাহলে তো তারা শুনতে পারবে না, তাহলে কিভাবে সম্ভব হবে? আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে পারবে তারা যদি আপনার কষ্টের কথাগুলো তাদের উদ্দেশ্যে না বলেন? কষ্ট ভাইয়া আমার লাইফে আমি অনেক কষ্ট করছি। আমার বাবা ছোট আমাদের রাইখা মারা গেছে, তারপরে দেশে বসে আমি মানে আমার ছোট ছোট ভাই বোন ছিল, আমি ধান কাটছি, ধান লাগাইছি, মাটি মাথায় নিছি, আমি অনেক কষ্ট করছি ভাইয়া। তারপরে ঢাকায় এসে আমার বিয়ে হয়ে গেছে, তারপর আমি ঢাকায় এসেও আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো না, তারপরে ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরা ছোট ছোট ছেলে মেয়ে খালি ঘরে রাইখা আমি মেসে কাজ করছি, তারপর আপনার অনেক অনেক কাজ করছি। এখন এগুলা আসলে মানে সংসারে মানে একটু আর্থিক সচ্ছলতার জন্য জীবনের যতটুকু পরিশ্রম করার দরকার আমি সব ধরনের পরিশ্রম করছি, তারপরও কোনোভাবে আর উঠতে পারতেছি না, সফলতা হইতে পারতেছি না। সফলতা পাননি? জি না। আচ্ছা, বাবার বাড়িতেও কষ্ট করেছেন, এখন স্বামীর বাড়িতেও কষ্ট করতেছেন। আচ্ছা, আমরা তো জানি মেয়েরা বাবাকে অনেক অনেক বেশি ভালোবাসে। তো আপনার বাবার বাড়িতে আপনি কষ্ট করেছেন, তাহলে কি আপনার বাবার বাড়িতে আপনার আর্থিক অবস্থা ভালো ছিল না আপনাদের? আমাদের আর্থিক অবস্থা ভালো মানে অল্প ছিল। আমার দাদা মানে আমরা বাপ চাচা 3 জন ছিল, আমার দাদা মানে সব জমি বিক্রি করে আমার বড় চাচারা খাওয়া দিছে, তাই ওনার ভুলের কারণে আজকে আমার ঢাকায় আসে আমার বিয়ে হওয়া। তারপরে অনেক এখন মানে আমার যে ছোটো ছোটো ভাই বোন মা ওদের এই মাথা গোজার ঠাঁই নেই, তাহলে আমি আমার স্বামীর ঘরে কষ্টে আছি। আমি এটা এত বছর আমার বিয়ে হয়েছে আজও পর্যন্ত আমার মা বাবা তো নাই, মানে মা ভাই আমি ওদেরকেও বলি নাই, কারণ কোনো মা যদি শুনে যে আমার মেয়েটা তো কষ্ট করছে স্বামীর ঘরে যে কষ্ট করে, তাহলে মার মনে কষ্ট লাগে না, এর জন্য আমি আজও পর্যন্ত আমি বলি নাই ভাইয়া। আচ্ছা, স্বামীর সংসারে কষ্ট করতেছেন মানে কি ধরনের কষ্ট? কি ভালোবাসার কষ্ট না আর্থিক সংকট, মানে কোনটা? ভালোবাসা না হলে ভাইয়া মানুষ বাঁচতে পারে না, আর একটা মেয়ে তো স্বামীর কাছে ভালোবাসাই চায়, কিন্তু ভালোবাসা বিদ্রোহ কষ্ট, আবার ভালোবাসায় তার কোনো শেষ নাই। আপনার আর্থিক অবস্থাও খারাপ, মানে উনি এই যে বছর একটা দিন গেছে ওনার সাথে যত বছর ধরে আমি সংসার করতে আছি, উনি আমার কখনো বলতে পারবো না যে একটা স্ত্রীরে মানে একটা 3 পিস কীভাবে দেয়। উনি তো নিজেই পড়তে পারে না, স্ত্রীর আবার কীভাবে দিব? আমার 2টা বাচ্চা, ওদেরকে দিতেই আমাদের কষ্ট হয়। তাই আমি মানে বুঝা ওনারা কখনো বলি না যে দেখো আমার এই জিনিসটা দেওয়া ভালো কি মন্দ।
এগুলো আমি বুঝি, আমি তো দেখতেছি উনি অনেক চেষ্টা করতেছে, উনি পারতেছে না, তাই আবার তো মুখ ফিটটা বলা তো এখানে আমার অন্যায়। এর জন্য আমি কখনো বলি না। মানে মনের আশা থাকা সত্ত্বেও মানে চাইতে পারছেন না না। সংসারের অভাব অনটনের কারণে। উনি কালকেও বলছে যে সুমি চলো কিছু তোমার দিতে পারি নাই, তোমার চলো একটু মানে কিছু খাওয়া নেই। কালকে ওনার সাথে আমার খুব ঝগড়া, আমি তারপর বুঝতে দিইনি, আমি কই না থাক, ওই টাকাটা তুমি, আমি যেই টাকা দিয়ে ফুচকা খাবো ওই টাকা তুমি আমার বাবুরে পরে খাওয়াইও। কই না তুমি চলো, তোমার আমি কিছু দিতে পারি না, অনেক বছর হয়েছে, চলো একটু আমরা যাই। তারপরে গেছি, নিচে গেছি ওনার সাথে, পরে বাচ্চা একটা খেলনা রাখছে 20 টাকা, পরে ওইটা দিয়া পরে আমরা উপরে চলে এসেছি। ভাইয়া মানে আপনি কি কোনো কাজ বাজ করেন নাকি বাচ্চাদেরকে দেখাশোনাই করেন? আমি ছোট বাবু লেগে ভাইয়া কাজ মানে এতদিন ওরা নিয়েই করছি, মানে অনেক পরের কাম বুঝেন না, মানে অনেক ইয়া করেন, হ্যাঁ গো চাল ডাল এটা ওরা নষ্ট করে ফেলায়। একদিন কি করছে, মানে ওনাকে ভাত রান্না নিয়ে আসছে, ভাতের ভিতরে যে প্রস্রাব করেছে, বাগ্যিস দেখে নাই। পরে আমি বাটি ফালাই আবার নতুন করে ভাত রান্না দিয়েছি, তাহলে আমি বকা খাইতাম না। পরে এর জন্য পরে আস্তে আস্তে আমি মানে সবার কাজটা ছাইরা দিছি। এখন আমি বাবুরে নিয়ে ঘরেই বসে ভাইয়া, ছোট বাচ্চার কারণে করতে পারতেছি না। আচ্ছা, তো আমাদের এই ভিডিওটি দেখে যদি দর্শকরা আপনাকে সহযোগিতা করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, কিভাবে করবে? আপনার কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? যোগাযোগ ভাইয়া যখন আমি কাজ করছি তখন আমার নাম্বারটা আমি রকেট করছি। বিকাশ নাম্বার বা হ্যাঁ আমার নাম্বার, তার আগে একটু আমার স্বামীর নাম্বার বিকাশ উনি করছিল। আচ্ছা আপু, আপনার বিকাশ নাম্বার আমরা নিব, বা যেটা আছে ওটা আমরা নিব, ভিডিওতে দিব। সহৃদয়বান ব্যক্তি যারা আছে তারা যদি আপনাকে কিছু সাহায্য করে দিব। তার আগে একটি প্রশ্ন ছিল আমার। আপনি বললেন ইতিমধ্যে আপনি মেছে মানুষের ভাত রান্না করেছেন বা বিভিন্ন কাজ করেছেন বিভিন্ন সময়ে। তো আমরা তো অনেক সময় আমরা যে অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি। তো আপনি কি মেসে কখনো কোনো অফার, কুপ্রস্তাব বা কোনো খারাপ অফার পেয়েছেন কিনা? আপনি তো দেখতে একেবারে খারাপও না, সুন্দর। অনেক সময় তো মেসে তো ভাত রান্না করতে গেলে বুয়াকে তারা খারাপ প্রস্তাব দেয়। খারাপ প্রস্তাব বলতে কি ভাইয়া, আমি একটা মেসে রান্না করতে গিয়েছিলাম, উনি একটা ছেলে আমার দিকে কুদিসে তাকাইছিল। পরে আমি এটা বুঝতে পাইরা পরে আমার অনেক ফোন দিছিল। আমি বলছি যে ভাই আমি আর আপনাদের কাজ করব না। কয় ভাবি কেন করবেন না? আমি কই না, মানুষ কিন্তু পেটের দেয়, মানুষের কাছে যায়, এর জন্য কি আমি কি অন্য কিছু করব নাকি? কয় আপনি এই কথা হঠাৎ করে কেন বলেন ভাবি? আমি কই না ভাই, আমি আপনাদের কাজ করব না, আমার ভালো লাগে না, ঠিক আছে। পরে এরকম একটা মানে একটু মানে ইয়া হয়েছিল আমার সাথে। তারপরে আমি আর ওই কাজটা আর করিও না, আর যাইও নাই, আর টাকাও আনতে যাই নাই। আচ্ছা আচ্ছা, তো আজকে আপনি আমাদের ক্যামেরার সামনে আসলেন, আপনার জীবনের গল্পটা আমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলেন। তো এই গল্পের মাধ্যমে আপনি কি দেশ এবং দেশের বাইরে থেকে যারা বিত্তবান, যারা দানশীল, তাদের কাছে কোনো কিছু আর্থিক চাওয়ার আছে কিনা? আর্থিক সংকটে আছেন আপনি, কোনো সাহায্য চাওয়ার আছে কিনা? এখন দেশের বাইরে যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার 2টা বেবিকে নিয়ে, আমার হাজবেন্ড উনি গাড়ি চালায়, আমরা ভাইয়া আমরা অনেক কষ্টে আছি। আপনাদের যদি আমার 2টা বাবুর মুখের দিকে তাকায় যদি আপনাদের কোনো একটু মায়া লাগে, তাহলে আপনারা আমাদের দিকে একটু সুদৃষ্টিতে তাকাবেন, এতটুকুই। আচ্ছা, খালি তাকাইলে চলবে? আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে? যোগাযোগের ব্যবস্থা আছে আপনার? আমার মোবাইল আছে একটা বাটন মোবাইল। আপনার ফোনটা কি আমরা দেখতে পারি? আমার মোবাইল বাঙ্গা মোবাইল ভাইয়া, একটা বাটন মোবাইল আছে, এই জি, এটা দিয়েই মানে আমার মা ভাই বোন সবার সাথে যোগাযোগ করি। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আমার নাম্বারটা হ্যাঁ দেওয়া যাবে। নাম্বারটা তাহলে আপনি দিতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে নাম্বারটি বলুন। 019 019 55 55 88 88 94 94 55 55। আরেকটিবার বলুন। 019 019 55 55 88 88 94 94 55 55। জি। এটা কি বিকাশ করা? না ভাইয়া, এটা আমি তো ওই যখন আমি কাজ করছিলাম না, আমি তো পারি না, পরে ওর নাম্বারে রকেট করে দিছি। রকেট করে দিয়েছি। জি। আচ্ছা, এই নম্বরে আপনাকে কারা কারা ফোন দিবে? যারা সাহায্য সহযোগিতা করবে তারা দিবে, না সবাই ফোন দিবে আপনাকে? এখন একটা মানুষের পাশে দাঁড়ায় সাহায্যের জন্যই,
এখন যারা আমার সাহায্য করব বা তারা একটু ফোন দিব। আচ্ছা আচ্ছা, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কি বক্তব্য আছে আপনার? আমরা শেষ করব, ভিডিওটা অনেক বড় হয়ে গেলে দর্শকরা দেখতে চায় না। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই সবাইকে আসসালামু আলাইকুম। আমার কষ্টের কথা আমি অনেকই বললাম, আর কিছু বলবো না। যদি কারো যদি ভালো লাগে তাহলে আমার 2টা বাবু আছে ছোট, তাহলে আপনারা একটু আর্থিক সহযোগিতা আমারে করেন। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নামটা যেন কি আরেকবার? ভাই আমার নাম সুমি। সুমি। দর্শক, আমরা শুনলাম এতক্ষণ সুমির জীবনের গল্প। দর্শক, আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় বোনটির জন্য। দর্শক, এই ভিডিওর মাধ্যমে এই বোনটি কি পরিমাণ কষ্ট করেছে ছোটবেলা থেকে তার বাবার সংসারে, তার স্বামীর সংসারে, আমরা তুলে ধরতে পেরেছি কিনা জানি না। দর্শক, আমরা সংক্ষেপে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এই গল্পটি আপনাদের হৃদয়ে লাগলে আপনারা এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করবেন, আপনাদের কাছে এটাই কাম্য রইল। দর্শক, আমরা চলে যাচ্ছি আর মনির ভাইয়ের কাছে। ভাই, আপনি শেষ করুন। তো দর্শক, আসলে আমরা আর কথা বাড়াবো না, বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের সুস্থতা কামনা করে এবং আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।